বন্যার্তদের ত্রাণ সামগ্রী নিয়ে কারসাজি করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মুড়ি, চিড়া, গুড় সহ অনেক পণ্যেই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট, এমনটা জানিয়ে ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, আইনের যথাযথ প্রয়োগ না হলে শুধরাবেন না ব্যবসায়ীরা। এই দুর্দিনে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মেজবা হাসানের রিপোর্ট। গতকালকে টাকা অ্যাডভান্স করে গেছি, আজকে মুড়ি নাই, মুড়ির সংকট। এবং এদেশে যখনই কোনো সংকট আসে তখনই এক ধরনের চোরাকারবারি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলে আমরা পড়তেছি। বানভাসী মানুষের জন্য আগের দিন ৮০ টাকা কেজিতে মুড়ি অর্ডার দিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু পরের দিন এসেই মুড়ি পাচ্ছেন না তিনি। খোলা মুড়ের বাড়তি দাম অগ্রিম পরিশোধ করলেও এখন চড়া দামে কিনতে হচ্ছে প্যাকেটের মুড়ি। খোলা মুড়িটা না, প্যাকেটজাত মুড়িটা আছে। আর এছাড়া অন্যান্য আইটেম যেগুলো আমরা দেখছি আশানুরূপ দাম অনেক বেশি। বন্যার্তদের সহায়তায় সবাই একে একে এগিয়ে আসলেও বাজারে ঠিক তার উল্টো চিত্র। সবাই যখন বন্যার্তদের সহায়তায়, তখন বাজারে দেখা গিয়েছে এই পণ্যের চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধির তালিকাও। দেশের বন্যা কবলিতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে কারওয়ান বাজারে প্রতিদিনই ত্রাণ সামগ্রী কিনছেন মানুষ, আর এ সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। মেলে মাল না পাওয়াতে ওখানে প্যাকেট দেওয়া শুরু করছে, আর যে প্যাকেট তো কষ্ট বেশি। শুধু মুড়ি নয়, চিড়ার দামও চড়া। এক সপ্তাহ আগেও যেখানে খুচরা বাজারে চিড়ার কেজি ছিল ৫৬ টাকা, এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। একই অবস্থা গুড়ের দামেও। সংকট তৈরি হয়েছে ত্রাণের আরেক উপকরণ মোমবাতি সরবরাহেও। ঢাকাতে কোনো মোম নাই, ঢাকাতে কোনো মোম পাওয়া যাইতেছে না। আগে ৪০ টাকা ছিল, এখন মনে করেন ৫০ টাকা, ৫৫ টাকা এরকম বিক্রি করতেছি এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইনের যথাযথ প্রয়োগই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সংস্কার হবে এবং একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে যে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান আপনাদের মাধ্যমে, যে তারা তো মুনাফা করবে, কিন্তু এই সুযোগে বা এই অজুহাতে যারা তারা অতীতে যেটা করতো, দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি করে, সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসা হয়। ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার পরামর্শও দেন তারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আজন্ম বিদ্রোহের এক লড়াকু কবির নাম কাজী নজরুল ইসলাম। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই কবি দুঃখ, প্রেম আর বিদ্রোহের মিশেলে লড়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে। সাম্যের সমাজ নির্মাণে বৈশ্বিক প্রেক্ষাপটে তাই নজরুল আজও অনেক জরুরি, এমন মত গবেষকদের। কবি নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে তাকে। হাসান মাহমুদের রিপোর্ট। সৃষ্টি সুখের উল্লাসে যেন বিশ্বের বিস্ময় হতেই ধরিত্রীতে রণতুর্য হয়ে এসেছিলেন বিদ্রোহী পুত্র দুঃখ মিয়া। কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের শেষ অভিভাষণে বলেছেন, আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে। পরাধীন ব্রিটিশ ভারতের ডামাডোলে ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্ম নেন কবি। সাম্প্রদায়িকতার উত্থান, অন্যায় আর শোষণ তাকে করে তুলেছিল বিদ্রোহী। শুধু গল্প, কবিতা, গানেই নয়, কাজেও লড়ে গেছেন সাম্যের সমাজ বিনির্মাণে। মাত্র ২৩ বছর বয়সেই খ্যাত হন বিদ্রোহী কবি খেতাবে। যিনি কবিতা লেখার অপরাধে তিনি জেল খেটেছেন, তিনি তার জীবনের নানা রকম সংকট তিনি মোকাবেলা করেছেন। মানবিক যে ধরনের বোধগুলি তিনি অন্যের জন্য, তার জন্য যে মায়া, সেটি আমরা তার মধ্যে দেখেছি। দ্রোহ ও প্রেমে, কোমলে কঠোরে বাংলা কাব্য ও সঙ্গীতের নতুন মাত্রা দিয়েছেন এই আজন্ম বিদ্রোহী মানুষটি। নাটক, গজল, গল্প, প্রবন্ধে তিনি ছিলেন অনবদ্য। ইসলামী সঙ্গীতের সাথে সমানতালে তার সুর, গীত দুটি ছড়িয়েছে কীর্তন রচনায়। শুধু লেখনীই নয়, ছবি পরিচালনা করেছেন অভিনয়ও। ১৯৪২ সালের ১০ জুলাই বাকশক্তি হারান নজরুল। মাত্র ৪৩ বছরের কর্মময় জীবনে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ
অভিনেতা, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। যে একজন দার্শনিক যেভাবে একটি সমাজ রাষ্ট্র নির্মাণে তার মানুষকে এগিয়ে নিয়ে যেতে চান, নজরুল চেতনা হলো সেখানেই তার প্রধানত কৃতিত্ব। একটা জাতির যে স্বপ্ন যাত্রা, সেটি নজরুলের হাত ধরেই আসলে এই অঞ্চলে বিকশিত হয়েছে। 1383 সালের 12ই ভাদ্র দুরারোগ্য ব্যাধিতে জীবনের পরিসমাপ্তি ঘটে আজীবন মানুষের মুক্তির জন্য লড়ে যাওয়া মহান এক কবির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 3 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু এখন সংযুক্ত আরব আমিরাত। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পরিমার্জিত সূচি প্রকাশ করেছে আইসিসি। শুরু ও ফাইনালের তারিখ আগের মতো থাকলেও কয়েক ম্যাচের দিন তারিখে এসেছে পরিবর্তন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ 9 তারিখ হওয়ার কথা থাকলেও এবার অনুষ্ঠিত হবে 10 তারিখ। বিশ্বকাপের 23টি ম্যাচ হবে দুবাই ও শারজাতে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ও রাত 8টায় শুরু হবে ম্যাচ। আগামী 3 অক্টোবর শারজায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। 20 অক্টোবর দুবাইয়ে ফাইনাল। দেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানীয় ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীতে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এ বন্যায় এখন অন্তত জেলার 8 লাখ মানুষ পানিবন্দী। জেলার 6টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফার্স্ট বান্ডের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। অন্যদিকে শালদা ও ঘুঙ্গুর নদীর পানি বেড়ে ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে জেলার দক্ষিণের মনোহরগঞ্জ, 14 গ্রাম ও নাগলকোটে বন্যার পানি স্থিতিশীল রয়েছে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমছে না। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানিতে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় 23,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় এত পরিমাণ একলা বাড়ির মধ্যে আমরা 4-5 গিরি সবাই পানির তলে, এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। স্মরণকালের ভয়াবহ বন্যায় দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে বন্যার্তের উদ্ধার ও খাবারের যোগান দিচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবী। দিনে রাতে এমন পরিশ্রমে অনন্য নজির স্থাপন করেছেন তারা। দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। সোনাগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করেছে দেশের বিভিন্ন জেলার তারুণ্য। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠাঁই দাঁড়িয়ে আজও প্রত্যন্ত অঞ্চল থেকে আটকে পড়াদের উদ্ধার এবং খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলার বন্যাকে হঠাৎ বন্যা এবং ভারত থেকে আসা পানির ঢলে সৃষ্ট বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্ক সময় সোমবার রাতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বাংলাদেশের বন্যা নিয়ে উদ্বেগ জানান। বলেন, হঠাৎ বন্যার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। এই হঠাৎ বন্যার কারণ ভারী বৃষ্টিপাত এবং ভারতীয় অংশের নদী দিয়ে আসা পানির ঢল। অন্যদিকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাই করবে বলে জাতিসংঘ আশাবাদী। And sorry, one more note from Bangladesh, which has suffered from flash floods triggered by heavy rainfall and upstream water flows from India. Our team on the ground are providing water and purification tablets, hygiene kits, and food. We have no doubt that the interim authorities in Bangladesh, who are taking over at an extremely challenging time for the country, both politically and on the humanitarian end, will do whatever they can to ensure that the rule of law and justice is followed. গেল 2 মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কি হয়েছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান রোরি মুঙ্গভেন। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান আরও বলেন, তাদের প্রাথমিক আলোচনা খুব ভালো হয়েছে। এ সময় জাতিসংঘের প্রতিনিধি দলকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে। জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অংশ নিল এশিয়াটিক 360 এবং তার কর্মীরা। এশিয়াটিক 360 পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন এবং গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সমান পরিমাণ অর্থ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। প্রতিষ্ঠানটি আশা করে এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে। দেশে পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনও। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে। শাহরাস্তি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে স্বস্তি এলেও সড়কের ক্ষতচিহ্ন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বানভাসীদের। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। ফেনীর 6টি উপজেলায় বন্যা কবলিত। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা পাই না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফার্স্ট বান্নের কেউ একবারও ভার না, কেউ খানা দানা অনেক কষ্ট করে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার্তদের জন্য রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্যমী তরুণ যুবকরা ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বন্যা শেষের পরেও কিন্তু আমাদের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, ত্রাণ আসতেছে, পর্যটন যাচ্ছে না। শহর থেকে আসার যে যানবাহন সংকট, ট্রান্সপোর্টের খুবই বিপর্যয় অবস্থা। আমাদের প্রয়োজন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকে প্রতিটা পরিবারে খাবারগুলা পৌঁছানো। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় 23,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় তো পরিমাণ একলা বাড়ির মেয়েদের আমরা 4-5 গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে
ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সমন্বিতভাবে কাজ করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 27 জন মারা গেছেন ও মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বন্যা পরিস্থিতির আরও অবনতি না হলেও দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। পরিস্থিতি দেখতে বন্যা দুর্গত জেলা পরিদর্শন করছেন সরকারের উপদেষ্টারাও। কয়েকটি জেলা ঘুরে এসে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা তুলে ধরেন ত্রাণ নিয়ে কার্যক্রমের কথা। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত প্রায় 12 লাখ পরিবারের 56 লাখেরও বেশি মানুষ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27, নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে 2, আগে যেটি ছিল মৌলভীবাজারের। মানুষের জীবন বাঁচাতে ও দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় 21টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর 2,240 জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর 18টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। 147টি বিভিন্ন ধরনের নৌযান, 15টি হেলিকপ্টার ও 7টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেল 6 দিনে নগদ 5,73,99,609 টাকা এবং ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে 60 লাখেরও বেশি টাকা জমা হয়েছে বলে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিপদের সময় ভারত পানি ছেড়ে দেশের জনগণকে ভাসিয়ে দিচ্ছে, আর যখন পানি দরকার তখন শুকিয়ে মারছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোডম্যাপ ঘোষণা করার আহ্বানও জানান তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢলের জলে বানভাসী মানুষের নিদারুণ কষ্টে ভারী হচ্ছে ফেনী নোয়াখালীর বাতাস। এমন পরিস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন প্রশ্ন রাখেন, এ পানি কোথা থেকে আসছে? নাচতে নিয়ে ঘুমটা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাঁধ ছাড়তে হইলে আগে জানানোর প্রয়োজন নাই, আগেরটা ফেনীরটার বেলায় বলেছে। আর গতকালকে বলেছে যখন 109টা ফরাক্কার সুইচ গেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের স্মরণসভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে, প্রতি বিপ্লব প্রতিহত করে গণতন্ত্র ফেরাতে হবে দেশে। আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। স্বৈরশাসক হাসিনা সরকার ক্ষমতা টেকাতে পুলিশকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করেছিল, অভিযোগ বিএনপি নেতাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কাজী রকিবউদ্দিন ও কে এম নুরুল হুদা কমিশনের নিয়োগ ও দায় মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে আইনি প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচন নিয়েও। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার ইচ্ছে নেই এই সরকারের। তামজিদ সুমনের রিপোর্ট।
2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম জাতীয় সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের দুটি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই দুই কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2014 ও 18 সালের নির্বাচন নিয়ে। 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। বাকিটা শুনানির সময় আপনারা সবাই জানতে পারবেন। 4 সপ্তাহের রুল। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই। একই সাথে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। ব্যবসায়ীরা যাতে কাউকে ঘুষ না দেন সেই তাগিদ দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এখন থেকে সবাইকে স্বচ্ছভাবে ব্যবসা করতে হবে। ERDতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। আর ব্যবসায়ী নেতারা বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে কারখানার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন। এর আগে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক NBR এবং পুঁজিবাজার সংস্কারের তাগিদ দেন। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ব্যবসায়ী নেতারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ দেন। এ সময় তারা বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধের বর্ধিত সময়সীমার পাশাপাশি সহজ শর্তে প্রায় 2000 কোটি টাকা ঋণের আবদার করেন সরকারের কাছে। আমাদের হয়তো নেক্সট মান্থে গিয়ে একটু ক্রাইসিস দেখা যেতে পারে। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। 6টা ব্র্যান্ডের লোক ছিলেন, তো বায়ারদের মধ্যে যেটা একটু আস্থার অভাব ছিল এবং অ্যাডভাইজার মহোদয় তাদেরকে সেটা আশ্বস্ত করেছেন যে কনফিডেন্স লেভেলটা যাতে গ্রো করে। যে আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা। প্রচুর চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি। ব্যবসায়ীদের এসব প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি ব্যবসা করতে পারে। ব্যবসা করার জন্য যারা সব, তবে আমি বলেছি এদেরকে প্লিজ আপনারা ব্যবসা করবেন ট্রান্সপারেন্ট, সৎ হিসেবে, আন্ডার দ্য টেবল, কোনো ট্রানজ্যাকশন না। এর আগে ডক্টর সালেউদ্দিনের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার, যাতে আলোচনা হয় আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে। আমরা অর্থনৈতিক সংস্কারগুলোতে গুরুত্ব দিচ্ছি। একই সাথে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে। They are willing to help us on reforms. Those are very immediate concern for us also, because unless we do these reforms, আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এছাড়া বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা।